হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, কেমন আছো তোমরা সবাই? সবাইকে স্বাগত জানাই অথর্ব ক্র্যাক কম্পিটিশন। আমি রঞ্জিত বর্মা। আজকে আলোচনা করব হচ্ছে অনলি পুলিশের জন্য যারা নাকি ডব্লিউবিপি, কেপি, কেপি, আরপিএফ এবং জিডি এই ধরনের যে উর্দির যে এক্সামস গুলো রয়েছে পুলিশ হওয়ার জন্য যারা প্রিপারেশন করছো ভীষণ পরিমাণে, তাদের জন্য তার প্রিপারেশনকে আরো বেশি মজবুত করবার জন্য আমরা মেগা মক টেস্ট নিয়ে আসি। সপ্তাহে 3 দিন কোয়েশ্চেন থাকবে 30টি। তুমি দেখে নিজের প্রিপারেশনকে যাচাই করতে পারো যে কতগুলো কোয়েশ্চেন তুমি পারলে। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন তোমাদের সামনে ধরবো। এটি হচ্ছে সেট নাম্বার 5। এর আগে সেট নাম্বার 1 2 3 4 হয়ে গেছে। ঠিক আছে, যদি না দেখো অবশ্যই দেখো, এখানে বেশ ভালো ভালো প্রশ্ন আমি আলোচনা করেছি। চলো কোয়েশ্চেন হচ্ছে প্রথম, বলছে সেরিকালচার কথাটি কিসের সাথে যুক্ত? রেশম চাষ, মৎস্য চাষ, মৌমাছির চাষ, নাকি হচ্ছে তোমার চিংড়ির চাষ? উত্তর খুবই সোজা, উত্তর হবে রেশমের চাষকে বলা হয় সেরিকালচার, আর মাছের চাষকে বলা হচ্ছে পিসিকালচার, এবং হচ্ছে মৌমাছির চাষকে আমরা জানি প্রত্যেকে ছোটবেলায় পড়েছি, মৌমাছির চাষকে বলা হয় হচ্ছে তোমার এপিকালচার। ঠিক আছে, তো পিসিকালচার, এপিকালচার এন্ড হচ্ছে তোমার রেশম হচ্ছে তোমার উত্তর হয়ে গেল সেরিকালচার। ভারতবর্ষে সব থেকে বেশি যে রেশম পাওয়া যায় সেটি হচ্ছে মুলাবেরি, মুলাবেরি। আর এই মুলাবেরি সব থেকে মানে ভারতবর্ষের সব থেকে সিল্ক বেশি উৎপাদন করে, তোমার রেশম বেশি উৎপাদন করে হচ্ছে তোমার কর্ণাটক রাজ্যটি, কর্ণাটক। ঠিক আছে, আর হচ্ছে বিহারের একটি জায়গা রয়েছে ভাগলপুর, ভাগলপুর। আর ভাগলপুর হচ্ছে রেশমের চাষের জন্য খুব গুরুত্বপূর্ণ, সিল্কের জন্য। ওকে, পরবর্তী প্রশ্ন বলবো, বলছে ভারতের কেন্দ্রশাসিত কোন রাজ্য, ভারতের কেন্দ্রশাসিত কোন রাজ্যের মধ্যে সর্বাধিক সাক্ষরতার হার, যাই হোক কোশ্চেনটা এলোমেলো হয়ে গেছে, কোশ্চেনটা আমি বলে দিচ্ছি। যে বলতে যাচ্ছে নিম্নলিখিতের মধ্যে কোন রাজ্যটি সব থেকে বেশি লিটারেসি রেট বেশি, তোমার শিক্ষার হার সব থেকে বেশি কোনটাতে? লাক্ষাদ্বীপ, পন্ডিচেরি, দিল্লি, নাকি এদের মধ্যে কোনোটিই নয়? তো সব থেকে বেশি হচ্ছে অপশন নাম্বার এ, লাক্ষাদ্বীপে। ঠিক আছে, লাক্ষাদ্বীপে প্রায় 94% প্লাস এরকম আর কি তোমার শিক্ষার হার দেখা যায়, 94% বেশি হবে। পরের প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক বন্দর থাকে? সর্বাধিক বন্দর গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা, নাকি এদের মধ্যে কোনোটি নেই? সর্বাধিক বন্দর কোন রাজ্যের মধ্যে রয়েছে? উত্তর কি হবে? অপশন হবে এ, বি, অপশন নাম্বার মহারাষ্ট্র। মহারাষ্ট্র সব থেকে বেশি বন্দর আছে। ঠিক আছে, আচ্ছা অপশন অনুযায়ী কিন্তু মহারাষ্ট্রের দুটি বড় বড় বন্দর রয়েছে। একটা হচ্ছে মুম্বাই বন্দর, যেটি হচ্ছে ভারতবর্ষের সব থেকে বৃহত্তম এবং ব্যস্ততম বন্দর, এবং হচ্ছে নভসেবা যেটি জওহরলাল নেহেরু বন্দর, এটি মহারাষ্ট্রেই অবস্থিত। ঠিক আছে, গুজরাটের কান্ডালা আছে, কান্ডালা বন্দর হচ্ছে তোমার শুল্ক মুক্ত বন্দর, শুল্ক মুক্ত। ঠিক আছে, শুল্ক মুক্ত বন্দর। ওড়িশার পারাদ্বীপ বিখ্যাত, পারাদ্বীপ। ঠিক আছে, ওড়িশার পারাদ্বীপ ভীষণ ভীষণই গুরুত্বপূর্ণ কিন্তু। ঠিক আছে, আর পারাদ্বীপ হচ্ছে তোমার ব্রাহ্মণী নদীর মোহনাতে অবস্থিত বঙ্গোপসাগরে। পরবর্তী প্রশ্ন বলছে রাজ কমিটি কোন প্রকার করের সাথে যুক্ত? রাজ কমিটি কোন প্রকার করের সাথে যুক্ত? দেখো কমিটি থেকে প্রশ্ন আসবে কিন্তু। ঠিক আছে, তো যদি কমিটি থেকে প্রশ্ন আসে তো তার জন্য আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো, ওখানে শুধুমাত্র কমিটি আলোচনা করে দেবো। অপশন বলছে কৃষির উপরে কর, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, নাকি সবকটি? রাজ কমিটি কিসের উপরে এসেছিল? উত্তর হবে কৃষির উপরে কর, এটা নিয়ে আলোচনা করেছিল রাজ কমিটি। ইম্পর্টেন্ট কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে যে কোন সংশোধনী আইন সিকিমকে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত করেছিল? আগে তো এটা কি স্টার দাও কোশ্চেনটা। ঠিক আছে, দেখো কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষার জন্য একেবারে রিলেভেন্ট। ওকে, তো 34 নম্বর সংশোধনী আইন 1974, 35তম সংশোধনী আইন 1974, 36তম সংশোধনী আইন 1975, নাকি 37তম সংশোধনী আইন 1975? সংবিধান মানে কোন সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর হবে 76তম সংশোধনী, 1975। ইন্দিরা গান্ধী সেই সময় ছিলেন, মনে থাকবে। আচ্ছা, আর গোয়ার কথা যদি জিজ্ঞাসা করে তাহলে গোয়া আনসার দেবে 1987-এ। ঠিক আছে, গোয়া। ওকে, আচ্ছা এইটা ছিল তোমার অ্যামেন্ডমেন্ট নাম্বার বা তোমার সংশোধনী নাম্বার 55, 55তম অ্যামেন্ডমেন্ট অনুযায়ী গোয়া। ওকে, আর হচ্ছে ওই একই বছর 1987 সালে 56তম অ্যামেন্ডমেন্ট, 56তম, এইটা ছিল হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ না কিন্তু অরুণাচল। ঠিক আছে, পরের প্রশ্ন।
বলছে স্বাস্থ্য বীমার সাথে কোনটি যুক্ত নয়? স্বাস্থ্য বীমা করে না, এলআইসি, ইউটিআই, জিআইসি নাকি এসটিসি? উত্তর হবে জিআইসি, জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। এটা জেনারেল ইন্স্যুরেন্স। জেনারেল ইন্স্যুরেন্স মানে হচ্ছে বোঝাই যাচ্ছে যে আদার্স যে সমস্ত হয় ইন্স্যুরেন্স সেগুলো পড়ে, এগুলো তোমার স্বাস্থ্যের মধ্যে পড়ে না। এলআইসি থেকে একটা কোয়েশ্চেন মনে রাখবে, 1 সেপ্টেম্বর, ঠিক আছে, 1956 সালে তোমার এলআইসি তৈরি হয়েছে। তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব 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 গুরুত্বপূর্ণ, মনে রেখে দিও। পরবর্তী প্রশ্ন বলছে নিচের কোনটি মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণের জন্য সঠিক? অপশন: বিনিময় হার নিয়ন্ত্রণ, অর্থের যোগান বৃদ্ধি, অতিরিক্ত পরিমাণে টাকা ছাপানো নাকি কোনোটিই না। তো কি হবে, নিচের কোনটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সঠিক? তো বিনিময় হার, অর্থের যোগান বৃদ্ধি নাকি অতিরিক্ত পরিমাণে টাকা ছাপানো। অপশন নাম্বার সি কারেক্ট হবে। যদি অতিরিক্ত পরিমাণে টাকা ছাপায় তাহলে মুদ্রাস্ফীতি আরো বেড়ে যাবে, ঠিক আছে। অপশন নাম্বার সি একেবারেই সঠিক কথা বলেনি। আচ্ছা আচ্ছা, বলেনি নয়, কি বলেছে সঠিক কোনটা, ঠিক আছে ঠিক আছে, আমি ভাবলাম যে সঠিক নয় কোনটা। তো এটা একেবারেই সঠিক নয়, সি নম্বর হবে না, ঠিক আছে। উত্তর হবে কোনটা? অপশন নাম্বার এ, এটা বিনিময় হার নিয়ন্ত্রণ করা। বিনিময় হার নিয়ন্ত্রণ করা, এটা হচ্ছে সঠিক আনসার। বলছে পরের প্রশ্ন বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না। তার কারণ আমাদের ভারতবর্ষ সংবিধান হচ্ছে কি বলে, ধর্মনিরপেক্ষ। তো ধর্মনিরপেক্ষ হওয়াতে সরকারের অর্থে মানে টাকায়, মানে বা দেশের টাকাতে কোনো চলছে যেটা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় আচরণ মানে ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না। এটা 25, 26, 27, 28 কত নম্বরে বলা রয়েছে? উত্তর হবে অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি, ঠিক আছে। 27 নম্বরটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ইতিহাসে মনে আছে প্রাচীন ভারতে মধ্য ভারতে কি নেওয়া হতো? জিজিয়া নেওয়া হতো, জিজিয়া, ঠিক আছে। জিজিয়া একটি কর ছিল, এটি ধর্মীয় কর, হিন্দুদের থেকে নেওয়া হতো জিজিয়া। এই যে জিজিয়া করটি হিন্দুরা দিত কেন? তারা ধর্মে হিন্দু বলে। তো এটাই হচ্ছে স্বাধীন ভারতে বলা হয়েছে যে কোনো ধর্মীয় ভিত্তিতে ট্যাক্স বা কর কালেক্ট করা যাবে না। তো অপশন নাম্বার সি 27-এ বলা হয়েছিল যে ধর্মীয় কর নেওয়া যাবে না। পরবর্তী প্রশ্ন বলছে সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন কে? সিপাহী বিদ্রোহকে প্রথম ভারতের স্বাধীনতা যুদ্ধ বলেছে। এটি তো সোজা প্রশ্ন, আমরা অনেকেই জানি, অনেকেই ছোটবেলা থেকে পড়ে এসেছি এই কোশ্চেনটা, ছোটবেলা থেকে নাও প্রিপারেশন করতে নেমে তো পড়েইছো। অপশন বলছে রমেশচন্দ্র মজুমদার, শশী ভূষণ চৌধুরী, পিসি যোশী নাকি বিডি সাভারকার। তো উত্তর হবে অপশন নাম্বার ডি, বিডি সাভারকার। সাভারকার কি করেছিল? 1899 সালে তৈরি করেছিল মিত্র মেলা, মিত্র মেলা। এইটি পরবর্তীকালে আবার 1904 সালে নাম পরিবর্তন করে রাখায় অভিনব ভারত, অভিনব ভারত, ঠিক আছে। আচ্ছা, রমেশচন্দ্র মজুমদারের একটি বিখ্যাত বই আছে, মনে রাখবে, সুবর্ণ দ্বীপ। ভারত সম্পর্কে লিখেছেন সুবর্ণ দ্বীপ, ওকে। আচ্ছা, পিসি যোশী প্রথম ব্যক্তি ছিলেন যিনি হচ্ছেন প্রথম উত্তরাখণ্ড রাজ্যের জন্য দাবি জানিয়েছিলেন ভারত সরকারের কাছে। দেখো, উত্তরাখণ্ড উত্তরপ্রদেশের পাহাড়ি এলাকাটাকে ভেঙে তৈরি হয়েছিল 2000 সালে তৈরি হয়েছিল, কিন্তু পিসি যোশী এটিকে 1952 সালেই আবদার করেছিলেন, সেই কথাটা মানা হয়েছিল 2000 সালে, ঠিক আছে। তো পরের প্রশ্ন বলছে চম্বল উপত্যকা অঞ্চলে কি দেখা যায়? চম্বল উপত্যকা অঞ্চলে কি দেখা যায়? ব্যাডল্যান্ড, রেগুর মাটি, খোয়াই নাকি এদের কোনোটিই দেখা যায় না। তো খুব ভালো করে মনে রাখবে, চম্বল উপত্যকা মানে চম্বল নদীর কথা বলছে। এটি চম্বল নদী হচ্ছে তোমার রাজস্থানের মধ্যে দিয়ে উত্তরপ্রদেশে গিয়ে যমুনার সাথে মিশেছে, ঠিক আছে। চম্বল উপত্যকা খুব ইম্পর্টেন্ট একটি নদী ওই অঞ্চলের। তো চম্বল উপত্যকায় প্রচুর পরিমাণে কি হয়, ব্যাডল্যান্ড দেখা যায়। অপশন নাম্বার এ, ব্যাডল্যান্ড হচ্ছে তোমার খোয়াই শান্তিনিকেতন গেছে যে খোয়াইয়ের যে পোর্শনটুকুনি, যেরকম যে লাল মাটি, জল প্রচুর পরিমাণে জলের ধারা, বৃষ্টি হওয়ার সময় যে জলের ধারা নেমে আসে, যে মনে করো গর্ত গর্ত অঞ্চল সৃষ্টি হয়, সেগুলোকে ড্রেনের মতো, সেগুলো হচ্ছে তোমার ব্যাডল্যান্ড বলে। তো চম্বল উপত্যকা ব্যাডল্যান্ডের জন্য খুবই বিখ্যাত আর কি, ঠিক আছে, মনে রেখে দিও। রেগুর মাটি, কালো মাটি, এটি হচ্ছে তোমার কার্পাস চাষে খুব উন্নত, কার্পাস। আর এটি হচ্ছে এই যে কার্পাস চাষের জন্য ইম্পর্টেন্ট। তো হচ্ছে এটি ব্যাসল্ট শিলায় তৈরি, ভাই কি ব্যাসল্ট, ওকে। পরবর্তী প্রশ্ন বলছে
শবরীগিরি কোন রাজ্যে অবস্থিত? শবরীগিরি এটি হচ্ছে তোমার কর্ণাটক, কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র নাকি মণিপুর? শবরীগিরি অবস্থিত অপশন নাম্বার এ, কেরালাতে অবস্থিত। শবরীগিরি অপশন নাম্বার এ, কেরালাতে অবস্থিত, মনে থাকবে। আচ্ছা বেশ, কেরালাতেই অবস্থিত হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে, কি বলে? আন্নামালাই পর্বতের আনাইমুদি, আনাইমুদি। তো এই আনাইমুদি হচ্ছে আন্নামালাই পর্বতের, এবং হচ্ছে এটি কেরালাতে অবস্থিত। এর অর্থ হচ্ছে আহ হাতির মাথা, ঠিক আছে, হাতির মাথা বা এলিফ্যান্ট হেড, মনে রাখবে, আনাইমুদি। পরবর্তী প্রশ্ন বলছে যে রাফটিং এর জন্য কোন নদী পৃথিবী বিখ্যাত? রাফটিং হয় না, যে রিভার রাফটিং হয়, তুমি গুগল সার্চ করলে দেখতে পারবে যে যখন ও পাহাড় থেকে উপরে খুব স্রোতশীল নদীগুলো নেমে আসে, তখন হচ্ছে ছোট ছোট যে ডিঙি বোট গুলো হয় রবারের, ওর মধ্যে দিয়ে ছোট ছোট ইয়ে নিয়ে মাথায় হেলমেট পরে এখান থেকে নামে, ওগুলোকে বলে রিভার রাফটিং। তো কোন নদী বিখ্যাত হতে পারে? রঙ্গিত, তিস্তা, তোর্সা নাকি এ বি সি ডি সব কটাই? উত্তর কি হবে? তাহলে আমি কি বললাম যে পাহাড়ি নদী হতে হবে, যদিও এখানে সবকটাই পাহাড়ি নদী। তাহলে কোথায় হয় সব থেকে বেশি? অপশন নাম্বার এ, রঙ্গিত নদী হচ্ছে বিখ্যাত। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন ওয়েস্ট বেঙ্গলের এক্সামের জন্য, ঠিক আছে। আচ্ছা মনে রাখবে, রিভার রাফটিং এর জন্য রঙ্গিত নদী। আর রঙ্গিত নদী হচ্ছে তিস্তার উপনদী, তিস্তার উপনদী হচ্ছে রঙ্গিত, তিস্তাতে মিশে যাচ্ছে রঙ্গিত নদী। রঙ্গিত নদীতে ভারতবর্ষের সব থেকে প্রথম জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছিল, নাম হচ্ছে সিদ্রাপং, সিদ্রাপং, ঠিক আছে, ভারতবর্ষের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প। পরের প্রশ্ন বলছে যে রানা প্রতাপ সাগর কোন রাজ্যে অবস্থিত? রানা প্রতাপ সাগর, আগে তো এটাকে স্টার, তারপর অন্য গল্প। রানা প্রতাপ সাগর রাজস্থানে রয়েছে, উত্তরপ্রদেশ, পাঞ্জাব নাকি বিহারে রয়েছে? উত্তর কি দেবে? রাজস্থানের চম্বল নদীর উপরে রয়েছে। চম্বল, একটু আগে বললাম যে চম্বল, সেই চম্বল নদী একটি তোমার হচ্ছে তোমার প্রকল্প, তোমার কি বলে বাঁধ, সেটি হচ্ছে মাল্টিপারপাস ড্যাম, সেটি হচ্ছে তোমার রাজস্থানে পড়ে, ঠিক আছে। আচ্ছা, পাঞ্জাবে একটি আছে, এটা রানা প্রতাপ, তো আরেকটা আছে মহারানা প্রতাপ, মহারানা প্রতাপ। এটি হচ্ছে তোমার অবস্থিত হচ্ছে কি বলে ওটাকে, কি নদী, বেয়াস, বেয়াসকে কি বলে? বিপাশা, বিপাশা নদীতে, বিপাশা নদীতে। আর রাজ্য হবে হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ অবস্থিত হচ্ছে তোমার মহারানা প্রতাপ। এটা রানা প্রতাপ বলে চম্বল নদী, রাজস্থান। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন বলটি সংরক্ষিত বল নয় বলেছে? মাধ্যাকর্ষণ বল, ঘর্ষণজনিত বল, স্থির তড়িৎ বল নাকি স্থির চুম্বকীয় বল? বলছে সংরক্ষিত বল নয়। উত্তর হবে অপশন নাম্বার বি, ঘর্ষণজনিত বল সংরক্ষিত বলের উদাহরণ নয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোন মৌলটি তড়িতে সুপরিবাহী নয় বলেছে? তড়িতে সুপরিবাহী নয়, পারদ, গ্রাফাইট, হীরক নাকি হচ্ছে গ্যাস কার্বন? তো কোনটি হবে? অপশন নাম্বার সি, হ্যাঁ অপশন নাম্বার সি হচ্ছে তোমার হীরা হচ্ছে তড়িতে সুপরিবাহী নয়, কিন্তু তাপে সুপরিবাহী, তাপ বহন করে হীরা, ঠিক আছে। আর হীরা হচ্ছে সব থেকে শক্ত পদার্থ, এটা দিয়ে কাঁচ কাটতে সাহায্য করা হয়, এটি কিন্তু আমরা জানি। আর ভারতবর্ষের হীরার খনি রয়েছে, ডায়মন্ড মাইন হচ্ছে পান্নাতে, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। পান্না, পান্না মধ্যপ্রদেশ, এমপিতে অবস্থিত, মনে থাকবে তো। আচ্ছা, পারদ, পারদ হচ্ছে তোমার অপশন, পারদকে বলা হয় এইচ জি, পারদ হচ্ছে এইচ জি, ইংরেজিতে পেরিওডিক টেবিল যদি দেখো পর্যায় সারণীতে এইচ জি থাকবে, যার নাম হচ্ছে হাইডার জিরাম, হাইডার জিরাম পারদ। পরীক্ষা প্রশ্ন যদি আসে উত্তর দিয়ে দেবে, ঠিক আছে। আর গ্রাফাইট, হীরা, গ্যাস কার্বন, এগুলো তিনটেই হচ্ছে কার্বনের রূপভেদ, কার্বন সি, কার্বনের রূপভেদ, ঠিক আছে। আর কি মনে রাখবে এখান থেকে? মনে রাখবে হচ্ছে একটা কথা, যে পারদ হচ্ছে একমাত্র তরল ধাতু, যিনি তরল ধাতু হচ্ছে তাপের সুপরিবাহী, অবশ্যই। গ্রাফাইটও তারপরে তাপের সুপরিবাহী। গ্রাফাইট হচ্ছে লিড বলা হয়, লিড পেন্সিলে, সরি লিড পেন্সিলে, লিড বলা হয় না, লিড পেন্সিলে ব্যবহার করা হয়। পরীক্ষায় প্রশ্ন আসবে লিড পেন্সিলে কি ব্যবহার করা হয়, লিড এই ইত্যাদি ইত্যাদি থাকবে, অপশনে উত্তর হবে গ্রাফাইট। বলে লিড পেন্সিল কিন্তু থাকে গ্রাফাইট। পরবর্তী প্রশ্ন বলছে 1882 খ্রিস্টাব্দে হান্টার কমিশনে কোন ভারতীয় সদস্য ছিলেন? 1882 সালে হান্টার কমিশন এসেছিল কিসের জন্য? প্রিভিয়াস সেটে আমি বলেছি এটি ছিল শিক্ষা সংক্রান্ত একটি নীতি, যেটি এসেছিল লর্ড রিপনের সময়, রিপনের সময়। তো গুরুদাস বন্দ্যোপাধ্যায়, সৈয়দ হোসেন, আশুতোষ মুখোপাধ্যায় নাকি সৈয়দ আহমেদ খান, কোন ভারতীয় এর মধ্যে যুক্ত ছিলেন? উত্তর কি বলবে? উত্তর বলবে সৈয়দ আহমেদ খান, ঠিক আছে, সৈয়দ আহমেদ খান যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন বলছে কে সর্বপ্রথম ভগবত গীতা ইংরেজিতে অনুবাদ করেন? আগে তো এটাকে স্টার দিয়ে একটি পদোন্নত করে দেয় কোশ্চেনটা, খুবই গুরুত্বপূর্ণ। অপশন বলছে উইলিয়াম জোন্স, চার্লস উইলকিনসন, কানিংহাম নাকি জন মার্শাল?
তো আনসার হবে কি চার্লস উইলকিনসন। আনসার হচ্ছে অপশন নাম্বার বি। এই কোশ্চেনটা মেবি আমি আগেও কোনো একটা সেটে আমি আলোচনা করেছি। চার্লস উইলকিনসন গীতাকে ট্রান্সলেট করেছিল। আর সে শাহজাহানের একটি পুত্র ছিল, 4 পুত্রের মধ্যে একজন নাম হচ্ছে দারা শিক্ষ। দারা শিক্ষ, এই দারা শিক্ষ হচ্ছে তোমার ভগবত গীতা এবং উপনিষদকে ট্রান্সলেট করেছিল, কিন্তু সেটা ফার্সি ভাষায়, ফার্সিতে। আর ইংরেজিতে হচ্ছে চার্লস উইলকিনসন। উইলিয়াম জোন্স হচ্ছে এশিয়াটিক সোসাইটির ফাউন্ডার 1784। আরে কি হলো, 1784 সাল। এক সেকেন্ড ডিস্টার্ব হচ্ছে কি। 1784 সালে স্যার উইলিয়াম জোন্স স্থাপন করেছিলেন এশিয়াটিক সোসাইটি। কানিংহাম কে ছিলেন বলতে পারবে? তিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্থাপন করেছিলেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্থাপন করেছিলেন এবং হচ্ছে সেখানকার প্রথম ডিজিও ছিলেন, ঠিক আছে, ডিরেক্টর জেনারেল ছিলেন। তো কানিংহামকেই বলা হয় ভারতের তোমার ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি মানে হচ্ছে তোমার সর্বেক্ষণের, ভারতীয় সর্বেক্ষণের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন বলছে নিম্নের কোন ব্যক্তি বুড়িবালামের যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন না? প্রথমত বলো বুড়িবালামের যুদ্ধ হয়েছিল কোথায়? বুড়িবালামের যুদ্ধ হয়েছিল হচ্ছে চট্টগ্রামে, বাংলাদেশে 1930 সালে হয়েছিল বুড়িবালাম। না 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 না, উল্টো বলে দেবো, ওটা হচ্ছে তোমার বুড়িবালাম না, ওটা হচ্ছে তোমার পাহাড়তলি, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, পাহাড়তলিতে ইউরোপীয় ক্লাব আক্রমণ, এগুলো হয়েছিল 1930-এ। মাস্টারদা সূর্য সেনের গল্প ছিল, ঠিক আছে। আর এটা বলেছে বুড়িবালামের যুদ্ধ, এটা ওড়িশাতে অবস্থিত। কোথায়? ওড়িশাতে অবস্থিত। আর এইটা হচ্ছে তোমার যতীন্দ্রনাথ মুখার্জি মানে বাঘা যতীন, তারপরে হচ্ছে তোমার যোগেন্দ্র মন্ডল, নরেন্দ্রনাথ দাস, গাপ্তিন হচ্ছে জ্যোতিষ পাল। এর মধ্যে কে নিযুক্ত ছিলেন না? উত্তর হয়ে যাবে যোগেন্দ্রনাথ মন্ডল, ঠিক আছে। আর বাকিরা সবাই এখানে যুক্ত ছিলেন বুড়িবালামের যুদ্ধের সাথে। আর এখানেই তোমার বাঘা যতীনের মৃত্যু হয়, ঠিক আছে। আর এদের সাথে যে গুলির লড়াই করেছিল নাম হচ্ছে চার্লস টিগার্ড। চার্লস টেগার্ড। পরবর্তী প্রশ্ন বলছে কোন ধর্মের অন্যতম বাণী হচ্ছে হেস্ট ইজ অফ দ্য ডেভিল? হেস্ট ইজ অফ দ্য ডেভিল কোরআন, বাইবেল, গীতা নাকি গ্রন্থ সাহেব? উত্তর বলবে কি? উত্তর হবে কোরআন। কোরআনের এটা হচ্ছে তোমার বাণী, ঠিক আছে। বলছে হেস্ট ইজ অফ দ্য ডেভিল মানে হচ্ছে তাড়াহুড়ো শয়তানের কাজ, মানে শয়তানে তাড়াহুড়ো করে। তো এইটা হচ্ছে কথা বলেছে কোরআনে। পরবর্তী প্রশ্ন বলছে চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান উক্তিটি কার? স্টার দাও, কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, টলস্টয়, সমারসেট মম নাকি চার্লস ডিকেন্স নাকি শেক্সপিয়ার? উত্তর কি হবে? অপশন নাম্বার এ, টলস্টয়, লিও টলস্টয়। লিও টলস্টয় কিছু বই মনে রাখবে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ার অ্যান্ড পিস। ওয়ার অ্যান্ড পিস 1 নম্বর মানে হচ্ছে যুদ্ধ শান্তি। 2 নম্বর মানে হবে আন্না কারেনিনা। আন্না আন্না কারেনিনা, এই দুটো বই খুবই গুরুত্বপূর্ণ। আর লিও টলস্টয়েরই তোমার একটি বই ছিল যার উপরে গান্ধীজি খুব আর কি তোমার ফলোয়ার ছিলেন, ওই বইটা লিও টলস্টয়ের ফলোয়ার ছিলেন, ঠিক আছে। আচ্ছা চলো পরের প্রশ্ন। বলছে বাইসাইকেল থিপ এই চলচ্চিত্রের কাহিনীকার কে? বাইসাইকেল থিপ এই চলচ্চিত্রের কাহিনীকার হতে হবে অস্কার ওয়াইল্ড নাকি সত্যজিৎ রায়, চার্লি চ্যাপলিন নাকি স্পিলবার্গ? উত্তর হবে অপশন নাম্বার সি, চার্লি চ্যাপলিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাইসাইকেল থিপ এটা হচ্ছে তোমার চার্লি চ্যাপলিন। সবাই চিনি আমরা চার্লি চ্যাপলিনকে, ঠিক আছে। আচ্ছা সত্যজিৎ রায় ভারতরত্ন পেয়েছে 1992 সালে, অস্কারও পেয়েছেন 1992 সালে। আর সত্যজিৎ রায়ের প্রথম মুভি হচ্ছে 1955 সাল পথের পাঁচালী, ঠিক আছে, 1955 পথের পাঁচালী। তিনি বাফটাও পেয়েছিলেন। দেখো যে স্টিভেন স্পিলবার্গের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, মনে রাখবে। উনি হচ্ছেন একজন ফিল্ম ডাইরেক্টর, ঠিক আছে। ওনার 1 নম্বর বই হচ্ছে টাইটানিক। তিনি ডাইরেক্ট করেছিলেন। আরেকটা হচ্ছে তোমার মনে রাখবে টিনটিন। স্টিভেন স্পিলবার্গ এই দুটো সিনেমার ডাইরেক্টর, অনেক সিনেমা ডাইরেক্টর, দুটো হচ্ছে খুব বিখ্যাত। পরবর্তী বায়ুমণ্ডলের কোন স্তরে অতিবেগুনি রশ্মিকে আসতে বাধা দেয়? আমরা জানি অতিবেগুনি রশ্মি মানে হচ্ছে আলট্রা ভায়োলেট রে, ইউভি রে। এই যে ইউভি রে এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রে, মানে হচ্ছে তোমার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আটকে দেয় পৃথিবীর একটি সেটা হচ্ছে
অপশন এরকম হয়ে গেল কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম। আচ্ছা, O2, O3 আর হচ্ছে O4, ঠিক আছে। তো আমরা এতদিন তো জেনে এসেছি ওজন, ওজন জেনে এসেছি। এখন O2, O3 কি কি ওগুলো? করতে হবে O3, তার কারণ হচ্ছে ওজনের সংকেত হচ্ছে O3, ঠিক আছে। আর ওজন, যে তোমার ওজনের গহ্বর, ওজন গহ্বর প্রথম আবিষ্কার হয়েছিল 1985 সালে, 1985 সালে প্রথম আবিষ্কার হয়েছিল ওজন হোল, ঠিক আছে। আর মনে রাখবে, কি মনে রাখবে, ওজন হোল কোথায় পাওয়া যায়, এই তোমার ওজন স্তরটা কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে তোমার কোথায় পাওয়া যায় বলে হচ্ছে সেকেন্ড নম্বর, দ্বিতীয় যেটা স্ট্র্যাটোস্ফিয়ারে পাওয়া যায়, ঠিক আছে। কি প্রশ্ন বলছে, ফাদার অফ জিওমেট্রি কে? ফাদার অফ জিওমেট্রি, একসে বারকার এক কোশ্চেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন হলো। উত্তর হবে অ্যারিস্টটল, ইউক্লিড, কেপলার নাকি পিথাগোরাস? পিথাগোরাস নাম্বারের জনক, ঠিক আছে। আচ্ছা, তো উত্তর হবে ইউক্লাইড, সেটা আগে চলে গেছে, কিন্তু আনসার হচ্ছে তোমার ইউক্লাইড, তিনি হচ্ছে তোমার ফাদার অফ জিওমেট্রি, মানে হচ্ছে জ্যামিতির জনক, জ্যামিতির জনক। তো এই যে অ্যারিস্টটল অপশনে আছে, দেখো অ্যারিস্টটল হচ্ছে বায়োলজি, মানে হচ্ছে তোমার জীববিদ্যার জনক, পলিটিক্যাল সায়েন্সের জনক, ঠিক আছে, জুওলজির জনক, মানে জুওলজিকে কি বলে, প্রাণীবিদ্যা। তো প্রাণীবিদ্যা, জীববিদ্যা এবং হচ্ছে তোমার পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে, মনে রেখে তো ইম্পর্টেন্ট। কেপলার হচ্ছে তোমার মহাজাগতিক যে গ্রহগুলোর যে গতি, সেই গ্রহের গতি বা সূত্র আবিষ্কার করেছিলেন এই কেপলার। আচ্ছা, পরের পরে চলে যাব। 1992 সালে ছদ্মনাম ভারতের সুপুত্রী দেওয়া হয় কাকে? 1992 সালে ভারতের সুপুত্রী ছদ্মনাম দেওয়া হয়েছে, আগে তো এটাকে স্টার দেবে, তারপরে অন্য গল্প। বলছে মাদার টেরেসা, ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু নাকি লতা মঙ্গেশকর? উত্তর কি হবে? যদি একটু ভালো করে চিন্তা ভাবনা করি, তাহলে উত্তর আমরা পাবো হচ্ছে ভারতের সুপুত্রী। ইন্দিরা গান্ধী তো আগেই মারা গেছিলেন, ঠিক আছে, 1984 সালে। সরোজিনী নাইডুর ডেথ হয়ে যায়। উত্তর হবে অপশন নাম্বার মাদার টেরেসা। অপশন নাম্বার এ, মাদার টেরেসাকে বলা হয় ভারতের সুপুত্রী। উনি হচ্ছেন শান্তিতে ভারতের তরফ থেকে নোবেল পেয়েছিলেন। সাল হচ্ছে 1979-এ, 1979 সালে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়, ঠিক আছে। ভারতরত্ন পেয়েছিল পরের বছর 80-তে। ইউনাইটেড নেশন ফান্ড অফ প্রোগ্রাম পপুলেশন অ্যাক্টিভিটিজ, ইউএনএফপিএ এর হেডকোয়ার্টার, সদর দপ্তর কোথায়? রিসেন্ট আমি একটা ভিডিওতে বলেছি, কোন ভিডিওতে মনে পড়ছে না, কিন্তু ওই জন্যই বলে থাকি যে এই কোয়েশ্চেন্স গুলো পরীক্ষায় ঘুরে ফিরে আসবে, তো এই সব ভিডিও আমার দেখবে, তাহলে এগুলো আনসার পেয়ে যাবে। লন্ডন, ওয়াশিংটন, নিউ ইয়র্ক নাকি রোম? আনসার ইজ অপশন নাম্বার বি, মানে আগে নিচে চলে এসেছে, এবিসির মধ্যে গন্ডগোল হচ্ছে, যাই হোক, নিউ ইয়র্ক সিটি, ঠিক আছে। নিউ ইয়র্কে ইউএনডিপি এরও হেডকোয়ার্টার, মানে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপিও হেডকোয়ার্টার রয়েছে। তারপর হচ্ছে তোমার ইউএনও মানে ইউনাইটেড নেশনেরও হেডকোয়ার্টার রয়েছে। ইউএনডিপি থেকে একটা আসে, তোমার রিপোর্ট আসে, সেটাকে আমরা HDI রিপোর্ট বলি, মানে হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মানে মানব কি বলে ওটাকে, মানব কি সূচক, জানছি বাংলাটা ঠিক আমার মনে পড়ছে না এই মুহূর্তে, ঠিক আছে। তো হিউম্যান ডেভেলপমেন্ট উন্নয়ন সূচক, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ললিত কলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়? ললিত কলা একাডেমি আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। তো ললিত কলা একাডেমি 1953, 54, 55 নাকি 56? তো আনসার কি দেবে? অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি, 1954 সালে স্থাপিত হয়েছে ললিত কলা একাডেমি, যেটি দিল্লিতে রয়েছে, ভারতবর্ষের দিল্লিতে রয়েছে। হ্যাঁ, দেন বলছে কম্পিউটারের কাজ করার গতি হিসাবে ব্যবহার করে, কম্পিউটারের গতি মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড নাকি পিকো সেকেন্ড? কম্পিউটারের গতি হচ্ছে ন্যানো সেকেন্ডে মেজার করা হয়, ন্যানো সেকেন্ড। আনসার অপশন নাম্বার বি, ওকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলছে মালদ্বীপের পার্লামেন্টের নাম কি? মালদ্বীপের পার্লামেন্টের নাম, প্রিভিয়াস যেটা আমি বহুবার বলেছি, মালদ্বীপের পার্লামেন্ট মোরাং, আলথিং, সেভ না মজলিস? তো আনসার ইজ অপশন নাম্বার ডি, মজলিস বলা হয় মালদ্বীপ। মালদ্বীপের ভাষা ধিবেহি, ধিবেহি হচ্ছে মালদ্বীপের ভাষা। আর তো কি বলে এটাকে, কারেন্সি মানে হচ্ছে মুদ্রা, তো জানি রুপিয়া, ওকে। পরবর্তী প্রশ্ন বলছে যে আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? এটা একেবারেই সোজা প্রশ্ন। আগা খান কাপ ক্রিকেট, গলফ, ব্যাডমিন্টন নাকি হকি? আনসার ইজ অপশন নাম্বার ডি, হকি। হকির সাথে যুক্ত হচ্ছে আগা খান কাপ। এছাড়াও কি বলে, নানক ট্রফি, রঞ্জিত সিং ট্রফি, তারপর হচ্ছে নেহেরু কাপ, এগুলো সব হচ্ছে জড়িত হচ্ছে হকির সাথে, ঠিক আছে। আগা খান কাপও হকিরই একটি।
তো রিসেন্টলি হচ্ছে চায়নাকে হারিয়ে ভারতীয় আন্তর্জাতিক হকি দল এশিয়া কাপ জিতেছে, এশিয়া কাপ হকিতে জিতেছে। তারপরে অলিম্পিক 2024 প্যারিসে ব্রোঞ্জ নিয়ে এসেছে, ব্রোঞ্জ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলছে রান গ্র্যাডো মে ডে স্টেডিয়াম, রান গ্র্যাডো মে ডে স্টেডিয়াম কোন দেশে অবস্থিত? কোন দেশে অবস্থিত? উত্তর কোরিয়া, থাইল্যান্ড, চীন নাকি দক্ষিণ কোরিয়া? উত্তর কি বলবে? উত্তর বলবে অপশন নাম্বার এ, বি, সি, ডি। অপশন নাম্বার এ, উত্তর কোরিয়াতে অবস্থিত। ওকে, উত্তর কোরিয়ার রাজধানী বলো। উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়ংইয়াং। ঠিক আছে, কি বলে? পিয়ংইয়াং, পিয়ংইয়াং। আর দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিওল, সিওল। দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিওল। আর উত্তর কোরিয়া আর হচ্ছে দক্ষিণ কোরিয়ার মাঝখানে রয়েছে তোমার 38 ডিগ্রি প্যারালাল, প্যারালাল। ঠিক আছে, প্যারালাল না, প্যারালাল। আচ্ছা, তো থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। যদি প্রশ্ন ভালো লেগে থাকে, প্রশ্নগুলো আমার যদি ব্যাখ্যা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ দেখতে থাকো আমার চ্যানেল অথর্ব। ধন্যবাদ।